নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য কেবি নিউজ প্লাস। আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য। আপনারা জানেন সম্প্রতি কেন্দ্রের SC/ST কমিশনের সদস্যরা তারা সন্দেশখালী উপদ্রুত এলাকায় গেছিলেন এবং গোটা এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করে তারা 144 ধারা জারির যে সুপারিশ সেই সুপারিশ করেছেন এবং এটা ওই এলাকায় লাগু করবার জন্য তারা সুপারিশ করেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে 144 ধারা জারির বিষয়টি এর আগে যতবার আলোচিত হয়েছে ততবার বিভিন্ন দলের নেতা মন্ত্রীদের মধ্যে বিভিন্ন রকমের মতামত উঠে এসেছে। এই জন্য 144 ধারা নিয়ে নানা মুনির নানা মত। আজকে আপনাদের তিনজনের কথা শোনাবো। সেই তিনজনের স্বাভাবিকভাবেই একজন কেন্দ্রের শাসক দলের অর্থাৎ বিজেপির পক্ষ থেকে শ্রমিক ভট্টাচার্য, তিনি রাজ্যসভার সাংসদ হতে চলেছেন, এবং আরেকজন অবশ্যই ISF এর যিনি চেয়ারম্যান এবং রাজ্যের ভাঙড়ের যিনি বিধায়ক নওশাদ সিদ্দিকী, তিনি কি বলেছেন, এবং অবশ্যই শাসক দলের পক্ষ থেকে একজনের কথা আপনাদের শোনাতে হবে। কার কথা সেটা পরে বলছি, আপনারা বুঝতে পারবেন। তবে প্রথমে আমি শ্রমিক ভট্টাচার্যের কথা শোনাবো। তিনি পরিষ্কার যেটা বললেন যে পশ্চিমবাংলার আইন শৃঙ্খলা সহ অন্যান্য বিষয়ের যা পরিস্থিতি, তাতে করে অবশ্যই এখানে 356 ধারা জারি করবার মতো পরিস্থিতি রয়েছে। যদিও বিজেপি নীতিগতভাবে কোনো একটা রাজ্যে নির্বাচিত সরকারকে 356 ধারা জারি করে ফেলে দেওয়ার পক্ষে নয়, কিন্তু SC/ST কমিশন যে সুপারিশ করেছে তারা তাদের মতো করে নিশ্চিতভাবে ভাবনা চিন্তা করে বলেছে, সুতরাং তাদের সেই মতামতটাকে ফেলেও দেওয়ার কোনো বিষয় নয়। এবং অনেকে যে দাবি করে থাকেন যে এই 356 যে ধারাটা সেটাই সংবিধান থেকে বিলুপ্ত করে দেওয়া হোক, সেটার পক্ষেও বিজেপি নয়। কিন্তু কখন প্রয়োগ করা হবে, কিভাবে প্রয়োগ করা হবে, সেটা নিশ্চিতভাবে যারা সংবিধানের কাস্টোডিয়ান তারা ঠিক করবেন। আসুন শ্রমিক ভট্টাচার্য কি বললেন শুনি, আপনাদের শোনাই। বিশেষ করে আজকে যখন শিবু হাজরা গ্রেপ্তার হয়েছেন সন্দেশখালীতে এবং সেখানে তার বিরুদ্ধে যেসব অভিযোগ, সেই সব অভিযোগগুলো যুক্ত করা হয়েছে, ধারা হিসেবে যুক্ত করা হয়েছে মামলাতে। উত্তম সর্দার তো আগেই গ্রেপ্তার হয়েছেন, আপনারা জানেন। দাবি উঠছে কত দ্রুত শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা যায়। এই সমস্ত দাবি যখন উঠছে তখন এই 144 ধারা জারি করার বিষয়টা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হচ্ছে এবং সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে আমাদের এই প্রতিবেদন। আসুন প্রথমে আপনাদের শোনাই যে শ্রমিক ভট্টাচার্য বিজেপির মুখপাত্র এবং তিনি সম্প্রতি সাংসদও নির্বাচিত হয়েছেন রাজ্যসভার, সেই হিসেবে তিনি কি বলছেন শোনাই। আসুন। সিচুয়েশন পশ্চিমবঙ্গ নিয়ে কি বলবেন? দেখেন, পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি সেটা রাজ্যের মানুষকে নতুন করে বোঝানোর কিছু নেই। কার্যত এখানে সাংবিধানিক ব্যবস্থাটাই ভেঙে পড়েছে। সাংবিধানিক সংস্থাগুলো আক্রান্ত হচ্ছে, আদালতকে আক্রমণ করা হচ্ছে, বিচারপতি আক্রান্ত, সাংবিধানিক প্রধান আক্রান্ত, এবং তার সঙ্গে সঙ্গে মানুষের মৌলিক অধিকার, বেঁচে থাকার অধিকার, মহিলাদের সম্ভ্রম, সমস্ত কিছুই বাজেয়াপ্ত হয়ে যাচ্ছে। যে অভিযোগগুলো উঠছে রাজ্য সরকারের বিরুদ্ধে, রাজ্য সরকার সেগুলোকে অ্যাড্রেস না করে তারা কার্যত মানুষকেই আক্রমণ করছেন। একটা জনবিচ্ছিন্ন অবস্থা তৈরি হয়েছে। তো এখানে তফসিলি কমিশন কি বলেছেন সেটা তাদের অবজারভেশন, তারা বলেছেন পশ্চিমবঙ্গের মানুষ এই মুহূর্তে এটাই চায়। কিন্তু যদি বিজেপির রাজনীতির কথা বলা হয় তাহলে কোনো নির্বাচিত সরকারকে 356 ধারা জারি করে ফেলে দেওয়ার পক্ষে নীতিগতভাবে বিজেপি নয়, কিন্তু 356 ধারা তুলে দেওয়ার পক্ষেও সংবিধান থেকে আমরা নই। এটার প্রয়োজন আছে। এখন কি পরিস্থিতিতে সেটা ব্যবহার হবে সেটা সংবিধানের যারা কাস্টোডিয়ান তারা বলতে পারেন। জ্যোতিপ্রিয় মল্লিককে সমস্ত শোনালাম শ্রমিক ভট্টাচার্যের কথা। বিজেপির কথাই তিনি বললেন যে কি পরিস্থিতিতে সেটাকে ব্যবহার করা হবে সেটা যারা সংবিধানের কাস্টোডিয়ান তারা ঠিক করবেন। এখন আপনাদের শোনাবো নওশাদ সিদ্দিকী। তিনি অত্যন্ত আলোচিত নাম, আপনারা জানেন, এবং তিনি সত্যকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে বলতে পছন্দ করেন। তিনি এই সন্দেশখালী ওই এলাকাটাতে 144 ধারা তো জারি ছিল এবং 356 ধারা জারি করার প্রশ্নে তিনি কি বলছেন সেটা নিশ্চিতভাবে গুরুত্বপূর্ণ। আরো বেশি করে গুরুত্বপূর্ণ এই কারণে যে ওই এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ওপর বেশি করে অত্যাচার হচ্ছে বলে অভিযোগ উঠে আসছে। সুতরাং যদিও নারী নির্যাতনের যে অভিযোগ সেটা আবার বেছে বেছে হিন্দু সনাতন ধর্মের মানুষদের ওপর হচ্ছে, যদিও গোটা বিষয়টাই একটা সাম্প্রদায়িক মোড়ক দেবার চেষ্টা করা হচ্ছে সমস্ত রাজনৈতিক দলের তরফ থেকেই। কিন্তু এর পাশাপাশি এই কারণে গুরুত্বপূর্ণ যে রাজ্যের সংখ্যালঘু ভোট ভোট বাক্স হিসেবে আমরা কোনো কিছুকে বলতে চাই না, বরং রাজনৈতিক দলের কারবারিরা সেটাকে বাক্স হিসেবে বলবার চেষ্টা করেন। কিন্তু ভোট যে কনসলিডেট যে ভোট সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের, সেটা নাকি আস্তে আস্তে শাসক দলের দিক থেকে কিছুটা হলেও ISF এর দিকে চলে আসছে বলে শোনা যাচ্ছে। সুতরাং ISF নেতা নওশাদ সিদ্দিকী আগামী দিনে গোটা রাজ্যের প্রেক্ষিতে কি ভাবছেন সেটা নিশ্চিতভাবে গুরুত্বপূর্ণ। আপনাদের একটু শোনাই।
শাসনের পক্ষে সওয়াল করছে। আপনার কি মনে হয় যে সন্দেশখালী চত্বর বা গোটা রাজ্য জুড়ে রাষ্ট্রপতি শাসন জারি করার প্রয়োজনীয়তা রয়েছে? দেখুন, ভোট পরবর্তী যে হিংসা হয়েছিল সেখানে তফসিলি জাতি উপজাতি বলে কথা নয়, সংখ্যালঘু থেকে শুরু করে সংখ্যাগুরুরাই আক্রান্ত হয়েছিল। যেভাবে গণতন্ত্র সেই সময় বিপন্ন হয়ে গিয়েছিল, সেই সময় ছিল 355 বা 356 হওয়ার দরকার। দুঃখের বিষয় সেই সময় কিন্তু যারা আজকে রাষ্ট্রপতি শাসনের জন্য কথা বলছে হয়তো তাদের মধ্যে অনেকে সেই সময় কথা বলেনি। তারপরেও বলবো, সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে বিচার বিভাগীয় তদন্ত হওয়া দরকার। কোনো বিচারপতিকে এই কমিটির মাথায় বসিয়ে এটা তদন্ত হওয়া দরকার। যেভাবে একটার পর একটা অভিযোগ উঠে আসছে, মহিলাদের সাথে যে অন্যায় হয়েছে তার সাথে সাথে আদিবাসী সমাজের যাদেরকে পাট্টা দেওয়া হয়েছিল সেই জমিগুলোকে কেড়ে নিয়েছে এবং দলিত মুসলিম সহ আরও যারা মানুষজন আছে তাদের গরিব ওখানে যারা আছেন স্বল্প কিছু জমি যাদের ছিল কেড়ে নিয়ে সেগুলোকে মেছো বেড়িতে যেভাবে পরিণত করেছে। এক কথায় ওখানে যেভাবে অন্যায় অত্যাচার হয়েছে সেখানে বাক স্বাধীনতা ছিল না। যাদের নেতৃত্বে হয়েছে এই শাহজাহান শেখ শিবুদের মতো যারা আছেন, আরও যারা আছেন, তারা যাতে যথাযথ দৃষ্টান্তমূলক শাস্তি পায় তার জন্য আমি চাইছি বিচার বিভাগীয় তদন্ত। আচ্ছা, একটা বিষয় দেখা যায়, পরিষ্কার করে কিছু বললেন না, তবে একটা কথা বললেন যে এর আগে যখন পরিস্থিতি খারাপ হয়েছিল তখন নির্বাচনের সময় যখন গোটা রাজ্য জুড়ে একটা খারাপ পরিস্থিতি তৈরি হয়েছিল তখন এই যারা যারা এখন বলছেন তখন তারা 356 ধারার বিষয়ে কিছু বলেননি, বরং তারা তখন চুপ করেছিলেন, এখন বলছেন। কিন্তু উনি বলছেন যে গোটা বিষয়টা যে অপরাধ সংগঠিত করা হয়েছে বলে ওই এলাকায় অভিযোগ, সেটা বিচার বিভাগীয় তদন্তের মধ্যে কোনো বিচারপতিকে ওই তদন্তের মাথায় বসিয়ে সেটাকে পুরো বিষয়টাকে তদন্ত করে দেখা দরকার। রাষ্ট্রপতি শাসনের বিষয়ে কিন্তু তিনি পরিষ্কার পরিচ্ছন্ন করে কিছু বললেন না, ছেড়ে দিন। এবারে যে কথা বলছিলাম যে তৃণমূল কংগ্রেসের একজনের বক্তব্য আপনাদের শোনাবো, তার কথা বললেই তো আপনারা বলেন কেন ওনার বক্তব্য শোনান, কিন্তু কি করব বলুন, সাম্প্রতিক সময়ে তৃণমূল কংগ্রেসের পক্ষে তিনি তো সবচেয়ে বেশি ব্যাট ধরছেন। আমাদের রাজ্যের দুজন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং ডক্টর শশী পাঁজা এর পরে তারাও কম বলেন এবং কার্যত ওই ভদ্রলোককে ছাড়া আজকাল তৃণমূল কংগ্রেসের কোনো সাংবাদিক বৈঠক আর দেখা যায় না। সমস্ত সাংবাদিক বৈঠকে তিনি বলেন তিনি ক্রমশ তৃণমূল কংগ্রেসের প্রবক্তা হয়ে উঠেছেন এবং তিনি বলছেন যে 14 গোষ্ঠীর যদি ক্ষমতা থাকে তাহলে যেন পশ্চিমবাংলায় 356 ধারা জারি করে দেখায়। শুনুন কি বলেছেন, শুনুন। কথা বলছেন আপনাদের মাধ্যমে, আমরা খোলাখুলি বলছি, যারা 356 কথা বলছেন আমরা এসব গুরুত্ব দিচ্ছি না। আমরা পরিষ্কার বলছি, যদি 14 গোষ্ঠীর ক্ষমতা থাকে 356 করে দেখাও। বাংলা শান্ত, অবাধ গণতন্ত্র রয়েছে, বাংলার মানুষ এসব চান না। বাংলার মানুষ তৃণমূলের পাশে রয়েছেন। আমাদের 356 দেখাবেন না, উপদ্রুত অঞ্চল দেখাবেন না। ক্ষমতা থাকলে 14 গোষ্ঠীর ক্ষমতা থাকলে 356 বাংলার বুকে উচ্চারণ করে দেব। ঠিকই বলছেন, 356 দেখাবেন না, উপদ্রুত অঞ্চল দেখাবেন না। 100 বার বলছি যে কোনো একটা রাজ্যের নির্বাচিত সরকার, সেই সরকারকে 356 ধারা জারি করে ফেলে দেওয়ার প্রকৃত অর্থেই বিরোধী আমরা, সংবিধানের পরিপন্থী বলে মনে হয় এই ধারাটাকে। গণতান্ত্রিক রাষ্ট্র, বিশেষত ফেডারেল স্ট্রাকচারে এই ধারাটাকে, এই ধারার প্রয়োগটাকে অনেক সময় অপপ্রয়োগ করা হয়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা নিশ্চিতভাবে ঠিকই বলছেন যে 356 ধারা জারি করে একটা সরকারকে ফেলে দেওয়া কোনো মানে হয় না, তাতে মানুষের রায়কে অবজ্ঞা করা হয়। কিন্তু এটাও তো ঠিক যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যখন বিরোধী দলনেত্রী ছিলেন, রাজ্যে যখন বাম শাসন চলছিল দীর্ঘদিন ধরে, তখন কতবার 1 2 3 4 করে গুনলে আপনি গুনতে গুনতে ক্লান্ত হয়ে পড়বেন, তবু সংখ্যাটা শেষ হবে না। কতবার তিনি 356 ধারা জারি করার কথা বলেছিলেন, কতবার সিবিআই তদন্তের কথা বলেছিলেন, ক্লান্ত হয়ে যান এসব সংখ্যা গুনতে গুনতে। আজকে তাদের প্রবক্তারা বলছেন যে 356 ধারা জারি করে একটা নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা করবেন না। হ্যাঁ ঠিকই তো, এই কথাটা তার তখন মনে ছিল না? কেন তিনি তখন বারবার 356 ধারা জারির কথা বলতেন? কেন তিনি বারবার রাজ্যে সিবিআই তদন্তের কথা বলতেন? রাজ্য পুলিশ প্রশাসনের উপর তার কোনো ভরসা ছিল না, রাজ্যের প্রশাসনের উপর কোনো ভরসা ছিল না, তিনি বারবার দাবি করতেন 356 ধারা। আজকে স্বাভাবিকভাবেই বিরোধীরা তার সেই ধারাটাকে বজায় রেখেই দাবি তুলছেন সাধারণ মানুষের কাছে। এবং এটা ঠিক, যে ধরনের আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি হয়েছে এই এলাকায়, ইডি একটা কেন্দ্রীয় তদন্তকারী দল, সেই দলটাকে ওখানে গিয়ে রক্তাক্ত অবস্থায় ফিরে আসতে হয়েছে ওই মস্তান বাহিনীর এলাকার মধ্যে ঢুকিয়ে। সুতরাং 356 ধারা জারির যদি কেউ দাবি করে থাকেন, সেই দাবিকে আপনি অস্বীকার করবেন কি করে? করতে পারবেন না। তবু বারবার বলছি, বিজেপি যেমন বলছে নীতিগত কারণে আমরা একটা নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার
পক্ষে নই, ঠিক কথা, কিন্তু একটা নির্বাচিত সরকার, সেই সরকারেরও উচিত সংবিধান মেনে তার দায়ভার পালন করা, রাজধর্ম পালন করা। শিবুকে গ্রেপ্তার করে আজকে কুণাল ঘোষরা বলছিলেন না যে পুলিশ প্রশাসন রাজধর্ম পালন করেছে, ধরার কথা ছিল, ধরেছে, তো এতদিন ধরেননি কেন? এতদিন আপনাদের রাজধর্ম কোথায় ছিল মশাই, কোথায় ছিল? কি বলবেন আপনারা? অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আজকে বক্তব্য আপনাদের শোনালাম নওশাদ সিদ্দিকী, শ্রমিক ভট্টাচার্য এবং কুণাল ঘোষের 356 ধারা জারির বিষয় নিয়ে। এই বিতর্ক নতুন নয়, এই বিতর্ক বারে বারে উঠেছে, আগেও উঠেছে, আগামী দিনেও উঠতে থাকবে। তবে রাজ্যের পুলিশ প্রশাসনের উচিত এখনো এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়েও নিরপেক্ষ ভূমিকা পালন করা এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। তাহলে তো আর কেন্দ্রের কোনো তদন্তকারী দলকে আসতে হয় না, আর তাহলে তো আর 356 ধারা জারির কোনো প্রসঙ্গও আসে না, যদি রাজ্যের পুলিশ প্রশাসন নিরপেক্ষ হয়, রাজ্যের সরকার যদি নিরপেক্ষ হয়। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে। ধন্যবাদ।